আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছ আমার কথাগুলো? আর হচ্ছে স্ক্রিনগুলো দেখতে পাচ্ছ কিনা তাই একটু কমেন্ট বক্সে জানাও। রাজেশ্বরী সরকার, ফারিয়া খান, আফরিন খান, শাহ নাসির জালাল, ওয়ালাইকুম সালাম। আহ, আচ্ছা, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ ক্লিয়ারলি? আর হচ্ছে আমার স্ক্রিনটাকে দেখতে পাচ্ছ কিনা একটু কাইন্ডলি জানাও, আমি শুরু করে দিচ্ছি। আর আমার দেরি হচ্ছে কারণ ইন্টারনেট কানেকশনে একটু সমস্যা হয়েছিল, এর জন্য দেরি হয়েছে। তো এখন শুরু করে দিচ্ছি। সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু তাড়াতাড়ি জানাও। আচ্ছা, শাহজালাল ঐশী বলছে জি ভাই ক্লিয়ার। বাকিদের কি ক্লিয়ার আসছে? আচ্ছা, সবার যেহেতু ক্লিয়ার আছে তাহলে আমি শুরু করে দিতে পারি। আচ্ছা, সবার সামনে মেইন এখন কাজ হচ্ছে তিনটা, হ্যাঁ। একটা হচ্ছে সবার সামনে তো মোবাইল থাকবেই, মোবাইলের সাথে একটা হেডফোন রাখবা যাতে ভয়েসটা একটু ক্লিয়ারভাবে শুনতে পাও। আর হচ্ছে সামনে বই রাখবা, কেমিস্ট্রি সরি জিওলজি আজমল স্যারের বই, ফোর্থ চ্যাপ্টারটা খুলে রাখো। আর সামনে একটা কলম আর খাতা খুলে রাখো। তিনটা জিনিস একটু সামনে রাখো তাড়াতাড়ি। আমি এখনই শুরু করে দিচ্ছি। আচ্ছা, চলো শুরু করি। এখন হচ্ছে হ্যাঁ, রক্ত। দেখো, আমাদের চ্যাপ্টারের প্রথম টপিকটা হচ্ছে, চ্যাপ্টার নামটা হচ্ছে কি, চ্যাপ্টার নামটা হচ্ছে মানুষ শরীরতত্ত্ব, রক্ত ও সঞ্চালন। এখন রক্তটা কি? রক্ত হচ্ছে আমাদের পরিবহন তন্ত্রের একটা অংশ। পরিবহন তন্ত্র কি? যা আমাদের দেহের যে তন্ত্র পরিবহনে কাজ করে। এখন কি পরিবহন করে আসলে? পরিবহনটা আসলে কি করতেছে? দেখো, আমরা যে খাবার খাই, খাবার থেকে যে শক্তি পাই, সেই শক্তিটা কোথায় মেইনলি সরি, যে পুষ্টিটা পাই সেই পুষ্টিটা কোথায় যাওয়া দরকার? মেইনলি যাওয়া দরকারটা হচ্ছে আমার কোষে। কারণ কি, আমার যে মাইটোকন্ড্রিয়াতে যে শক্তিটা উৎপন্ন হয় সেটা কোথায় হয়? প্রত্যেকটা কোষে কোষে সেই শক্তিগুলো উৎপন্ন হয়। তো এই পুষ্টিটা বা এই অক্সিজেনটা আমার কোষে পৌঁছাইতে হলে তো একটা পথ লাগবে, সেই পথটা হচ্ছে আমাদের রক্ত। ধরো আমি রক্তকে বলি, হ্যাঁ, আমার আমার ভাষায় আমি রক্তকে বলি হচ্ছে একটা হচ্ছে রাস্তা। আমি রক্তকে বলি হচ্ছে রাস্তা, রোড বা রাস্তা। আমাদের বাসার সামনে বা বাইরে যে রাস্তা আছে সেই রাস্তা। কেন রাস্তা বলি? কারণ রাস্তার নিচে কি থাকে? রাস্তার নিচে হচ্ছে পানির লাইন থাকে। পানির লাইন থাকে, রাস্তার নিচে পানির লাইন থাকবে। তারপর হচ্ছে বিদ্যুৎ লাইন থাকবে। বিদ্যুৎ লাইন থাকবে, তারপর কি থাকবে? পয় নিষ্কাশনের লাইন থাকবে। ঠিক আছে? তারপর কি থাকবে? গ্যাস লাইন থাকবে। তো এইগুলো দ্বারা কি করি? দেখো, এইগুলো ছাড়া কিন্তু আমরা জীবনে বাঁচতে পারবো না। বাঁচতে পারবো? পারবো না। এই পানির লাইন, গ্যাস, বিদ্যুৎ লাইন, পয় নিষ্কাশন লাইন, গ্যাস লাইন, এগুলো কোথা থেকে আসতেছে? রাস্তার নিচ দিয়ে, রাস্তার মাধ্যমে আমাদের পুরো সবগুলো বাসা বাড়িতে ঢুকতেছে। ঠিক একই রকম ভাবে রক্ত, রক্ত কি করে? আমাদের প্রত্যেকের দেহের কি করে? পুষ্টি, পুষ্টি, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, তারপর হচ্ছে বিভিন্ন ওয়েস্ট প্রোডাক্ট, এগুলো কি করতেছে? পরিবহন করতেছে। এই জন্য আমরা রক্তকে বলি কি? এই জন্য আমরা রক্তকে বলি হচ্ছে একটা পরিবহন তন্ত্রের একটা গুরুত্বপূর্ণ অংশ। তো পরিবহন তন্ত্রে রক্ত ছাড়া আর কি কি আছে? আরেকটা হচ্ছে পাম্প। রক্ত ছাড়া আরেকটা হচ্ছে পাম্প। কি পাম্প? সেই পাম্প যন্ত্রটা হচ্ছে হৃৎপিণ্ড। ঠিক আছে? সেই পাম্প যন্ত্রটা হচ্ছে হৃৎপিণ্ড। তো হৃৎপিণ্ড, রক্ত এবং আরেকটা হচ্ছে কি, রক্তবাহিকা। হৃৎপিণ্ড, রক্তবাহিকা, রক্ত, এই তিনটা মিলে আমাদের কি তৈরি হয়? পরিবহন তন্ত্রটা গঠিত হয়। আচ্ছা, তো এখন হচ্ছে আমি শুরু করি। মেইন এতক্ষণ তো গেল হচ্ছে আমরা করলাম, ইন্ট্রোডাকশন করলাম, এখন আমরা শুরু করি। এখন দেখো, দেখো রক্ত, আমি একটু জুম করি তাহলে দেখবা। এটা হচ্ছে আমাদের একটা রক্তনালী, এটা হচ্ছে কি একটা রক্ত
নালী, এটা হচ্ছে রক্তনালী। তো রক্তনালীর ভিতর, হ্যাঁ, রক্তনালী বা ব্লাড ভেসেল বলতে পারো। তো এই ব্লাড ভেসেলের ভিতর কি থাকবে, আমাদের রক্তগুলো পরিবহন হবে। তো ব্লাড ভেসেলের ভিতর আমরা বিভিন্ন জিনিস পাই, রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, প্লাটিলেট, প্লাজমা, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত পরে আসবো। আর আগে আমরা জানবো রক্ত সম্পর্কে আগে একটু ডিটেলসে জেনে নিই রক্তটা আসলে কি। আমাদের দেহের ওজন কত, 70 থেকে 75 কেজি একজন মানুষের, তার 5 থেকে 6 লিটার হচ্ছে কি তার রক্ত থাকবে। ঠিক আছে? তো বলতে পারি ওজনের শতকরা হিসাব যদি করি তাহলে হবে হচ্ছে আমার কত, 8%। তো পিএইচ হবে কত, পিএইচ হবে 7.35 থেকে 7.45। তোমাদের যার সবার সামনে আশা করি খাতা আছে, খাতাটা এগুলো একটু টুকে নাও, ঠিক আছে? তো 7.35 থেকে 7.45 হয়। এখন বলো পিএইচ, পিএইচ সম্পর্কে তো তোমরা সবাই জানো, যারা ফার্স্ট ইয়ারে আসো তারাও 90 শিখে আসছো যে পিএইচ 1 থেকে 7 পর্যন্ত হলে সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাসিডিক। আর যদি 7 থেকে 14 পর্যন্ত হয় তাহলে তাকে বলবো হচ্ছে আমরা ক্ষারীয়। তাহলে এই 7.35 এর কম যদি রক্ত পিএইচ হয়, হ্যাঁ, 7.35 এর কম যদি রক্তে পিএইচ হয় তাহলে আমরা বলবো কি, যেহেতু তার 7.35 কমে যাচ্ছে অর্থাৎ 7-এর কাছাকাছি চলে যাচ্ছে, তাহলে পিএইচটা হয়ে যাবে কি অ্যাসিডোসিস। এই অবস্থাকে বলবো হচ্ছে আমরা অ্যাসিডোসিস। অর্থাৎ কি, আমাদের দেহের রক্তের পিএইচ যখন 7.35 কম হয়ে যাবে তখন আমরা সেই অবস্থাকে বলবো হচ্ছে অ্যাসিডোসিস। ঠিক একইভাবে যখন আমাদের দেহের রক্তের পিএইচ হবে 7.45 বেশি হবে, তখন আমি তাকে বলবো হচ্ছে কি অ্যালকালোসিস। হ্যাঁ, তখন দেহের অবস্থাটাকে বলবো হচ্ছে আমরা অ্যালকালোসিস। আশা করি বিষয়টা বুঝতে পারছো, এটা এমসিকিউর জন্য আসে, এমসিকিউতে জিনিসটা আসে। এখন হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা নর্মালি আমাদের থাকে 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আমাদের দেহের তাপমাত্রা। কিন্তু জ্বরের সময় যদি জ্বর হয় তাহলে আমাদের দেহের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি হয়ে যায়। ঠিক আছে? তো এখন হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, জ্বরে কেন তাপমাত্রা বাড়ে, এটা হচ্ছে এই চ্যাপ্টারের অংশ না, এই চ্যাপ্টার এটা হচ্ছে তোমাদের দশম অধ্যায়ের অংশ। তো সেটা যখন ওই চ্যাপ্টার পড়ানো হবে তখন ওইটা ডিটেলসে পড়ে নিতে পারবা। তারপর হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব বলতে কি বোঝায়, পানির তুলনায় রক্ত কত গুণ ঘন বেশি বা কত গুণ ভারী, এটাকে বলা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। তো আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.065, আর পানির আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1। তো পানির তুলনায় রক্ত কি 1.065 গুণ বেশি ঘন। ঠিক আছে? তো এখন হচ্ছে আমাদের রক্তের স্বাদ কি, রক্তের স্বাদ হচ্ছে নোনতা। এখন প্রশ্ন আসে, যদি প্রশ্ন আসে রক্তের স্বাদ নোনতা কেন, একটু লিখে রাখো। রক্তের স্বাদ নোনতা হচ্ছে আমাদের দেহে আমাদের রক্তে বিভিন্ন অজৈব লবণ থাকে, সেই অজৈব লবণের উপস্থিতির কারণে, সেই অজৈব লবণের উপস্থিতির কারণে আমাদের রক্তের স্বাদ নোনতা হয়। তো এখন অজৈব লবণগুলো কি কি, ধরো সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, এগুলো হচ্ছে অজৈব লবণ। আমি উদাহরণ দুইটা লিখি, ধরো হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড থাকতে পারে বা সোডিয়াম ক্লোরাইড থাকতে পারে, এগুলো হচ্ছে অজৈব লবণ। সেই অজৈব লবণ থাকার কারণে আমাদের এই রক্তের স্বাদটা হয় নোনতা। তোমরা যখন হাত পা কেটে যায় দেখবা যে অনেকে আমরা মুখে সেই হাতটা দিয়ে ফেলি, তখন দেখবে যে একটু নোনতা নোনতা ভাব লাগতেছে, কেন লাগতেছে, সেই অজৈব লবণের কারণে আমাদের এই রক্তের স্বাদটা একটু নোনতা হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এটা গেল বেসিক কথা। এখন হচ্ছে আমরা পরে যাই। তারপর দেখো, এখন হচ্ছে রক্ত তো, রক্ত এটা থাকে। এখন হচ্ছে রক্তে আসলে কি কি থাকে, রক্ত দেখে আমরা, রক্ত থাকে হচ্ছে লাল কালার। কিন্তু রক্ত কি আসলে শুধু ওই যে তরল লাল রঙের তরল পদার্থ না, রুহ আফজা তো লাল রঙের তরল পদার্থ, কিন্তু ওইটা কি রক্ত হয়ে যাবে না? তো রক্ত হইতে হলে কি লাগবে, রক্তের কম্পোনেন্টস গুলা কি, কি কি থাকা লাগবে, কি কি থাকলে রক্ত হওয়া লাগবে, সেটা আমরা এখন জানবো। তো দেখো, আমি বাম পাশে একটা ছবি আছে, এটা হচ্ছে একটা সেন্ট্রিফিউজ যন্ত্র। কি যন্ত্র, এটার নাম হচ্ছে সেন্ট্রিফিউজ। এটার নাম হচ্ছে সেন্ট্রিফিউজ। এই সেন্ট্রিফিউজের কাজ কি, সেন্ট্রিফিউজ যন্ত্রগুলো কি করে, তরল পদার্থের মধ্যে বিভিন্ন দ্রব্যগুলার কি করে, বিভিন্ন দ্রব্যগুলোকে আলাদা করে। তো সেন্ট্রিফিউজ যন্ত্রটা কি, সেন্ট্রিফিউজ যন্ত্রটা হচ্ছে বিভিন্ন তরল পদার্থের মধ্যে যে সকল দ্রব্য দ্রবীভূত থাকে সেগুলোকে আলাদা করে ফেলে। হ্যাঁ, সেন্ট্রিফিউজ যন্ত্রের এটা কাজ। আর এই প্রক্রিয়াটার নাম হচ্ছে সেন্ট্রিফিউজিং প্রক্রিয়া। ঠিক আছে, বা সেন্ট্রিফিউশন প্রসেস। তো এই রক্ত কি করে, এই যে বিভিন্ন, এ দেখো বিভিন্ন হচ্ছে
টেস্ট টিউবে রক্তগুলো নেয়, রক্তগুলো নেওয়ার পর সে এই যে এই যন্ত্রে এভাবে লাগায় বাঁকা করে, বাঁকা করে লাগানোর পর এই যন্ত্রটা অনেক দ্রুত ঘুরতে থাকে। তো যখন ঘুরতে থাকে তখন কি হয়, ঠিক 5 থেকে 10 মিনিট পর দেখা যায় প্রথমে থাকে হচ্ছে এই অবস্থা, 1 নম্বর অবস্থা হচ্ছে দেখো রক্তের রঙটা এখানে একটু গোলাপি আছে, হবে হচ্ছে লাল কালার এরকম থাকে তোমার কালারটা। কিন্তু একটু পর কি হয়ে যায়, আমি দেখি এই যে পরবর্তী ছবিটায় যে 2 নম্বর ছবিটার দিকে যদি তাকাই দেখবো যে উপরের দিকে একটু হলুদ হলুদ অংশ পাওয়া গেছে, এবং উপরের দিকে এরকমভাবে একটু হলুদ হলুদ অংশ পাওয়া গেছে। ঠিক আছে, তো এই হলুদ হলুদ অংশকে আমি বলবো কি রক্তরস। ঠিক আছে, এই হলুদ হলুদ অংশকে আমি বলবো হচ্ছে কি রক্তরস। উপরের দিকে থাকবে রক্তরস বা প্লাজমা। তোমরা এখন হচ্ছে কোভিড চিকিৎসার জন্য প্লাজমা চিকিৎসা নাম শুনে থাকবে, সেই প্লাজমাটা হচ্ছে এই রক্তের এই প্লাজমা। তো এইটার রং হচ্ছে অনেকটা ফ্যাকাশে হলুদের মতো, তো এটাকে বলা হচ্ছে রক্তরস। তো রক্তরসের পার্সেন্টেজ কত, আমাদের রক্তরসের পার্সেন্টেজ থাকবে হচ্ছে 55%। ঠিক আছে, তো এর ঠিক পরের স্তরটাতে কি পাবো, এর ঠিক পরের স্তরটাতে আমরা পাবো হচ্ছে রক্তকণিকাগুলো। ঠিক আছে, রক্তকণিকাগুলো। তো রক্তকণিকাগুলোর মধ্যে কি কি থাকে, রক্তকণিকাগুলোর মোট টোটাল হচ্ছে 55%। তো এদের মধ্যে পাবো হচ্ছে আমরা আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লাটিলেস। দেখো এখানে আছে আমি লাল কালার যে এইগুলো পাচ্ছি এটাকে বলবো হচ্ছে আমরা আরবিসি, উপরে থেকে একটু সাদা কালার একটা অংশ পাইছি সেই অংশটাকে বলবো হচ্ছে আমরা ডাব্লিউবিসি, এবং প্লাটিলেসগুলো কি থাকে, প্লাটিলেসগুলো আমার এই রক্তরসের ভিতরে এরকমভাবে দ্রবীভূত অবস্থায় থাকে। ঠিক আছে, তো এই তিনটাও মিলে হচ্ছে আমাদের রক্তকণিকা। তো রক্তকণিকা টোটাল কত, সরি এখানে রক্তকণিকা টোটাল 55% হবে না, হবে হচ্ছে 45%। হবে কত, 45%। ঠিক আছে, 45%। তো এখন গেল রক্তকণিকা গুলো, এখন হচ্ছে আমরা রক্তরস নিয়ে আলোচনা করবো বা প্লাজমা নিয়ে আলোচনা করবো। দেহে কত রকমের রক্তবাহিকা থাকে বা রক্তনালীগুলো থাকে, আমাদের দেহে 3 রকমের রক্তনালিকাগুলো থাকে। আমাদের দেহে রক্তনালিকা কত, 3 ধরনের। 3 ধরনের রক্তনালী থাকে। 1 নাম্বার বা বাংলায় সেটা হচ্ছে আমার ধমনী। 1 নাম্বারটা হচ্ছে আর্টারি বা ধমনী। তার কাজ আচ্ছা কাজগুলো আমি পরে আসছি। বা শিরা, সেটাকে বলবো ভেইন, বা বাংলায় বলবো হচ্ছে আমরা শিরা। হ্যাঁ, আর শিরা, এই যে এই জালের মতো একটা যে অঞ্চল তৈরি করছে এটার নাম হচ্ছে আমার ক্যাপিলারি। তো ধমনীর শেষ প্রান্ত আর শিরার শেষ প্রান্ত একসাথে কানেক্ট হয়ে আমার এরকম জালের মতো একটা ক্যাপিলারি তৈরি করে। এখন হচ্ছে আমরা কাজে আসি, এগুলো কাজগুলো কি, ঠিক আছে, ধমনীর কাজই কি বা কি, বা হচ্ছে শিরার কাজই বা কি, কাজগুলো এখন আমরা চোখ করবো। তো দেখো, এখন হচ্ছে আর্টারি বা ধমনির কাজ কি, ধমনির কাজ হচ্ছে আমার অক্সিজেন পরিবহন করা। সকল ধরন যত আমাদের দেহে যত আর্টারি বা ধমনী আছে তার কাজ কি, মেইন কাজটা হচ্ছে অক্সিজেন পরিবহন করা। কিন্তু এর মধ্যে একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা কোনটা, সে ব্যতিক্রমটা হচ্ছে আমার পালমোনারি ধমনী, বা পালমোনারিকে আমরা অন্যভাবে বলতে পারি ফুসফুসীয় ধমনী। ব্যতিক্রমটা হচ্ছে পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনী। এর কাজটা কি, এর কাজটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পরিবহন করবে। তো কি বললাম, বললাম হচ্ছে যত প্রকার আমার দেহের আর্টারি বা ধমনী আছে সবগুলা কি করবে, আমার অক্সিজেন পরিবহন করবে। কিন্তু এর মধ্যে জাস্ট পালমোনারি ধমনীটা কি করবে, পালমোনারি ধমনীটা আমাদের দেহে কার্বন ডাইঅক্সাইড পরিবহন করবে। হৃৎপিণ্ড থেকে কার্বন ডাইঅক্সাইড সে আমার ফুসফুসে নিয়ে যাবে। তো এখন আসি শিরার কথা, দেখো যত শিরা আছে সবগুলো কি করবে, আমার কার্বন ডাইঅক্সাইড পরিবহন করবে। সকল প্রকার শিরা আমাদের দেহে কার্বন ডাইঅক্সাইড পরিবহন করবে, কিন্তু ব্যতিক্রম কি, সেখানে একটা ব্যতিক্রম আছে আমাদের দেহে, সেটা হচ্ছে পালমোনারি শিরা বা ফুসফুসীয় শিরা। পালমোনারি শিরা বা ফুসফুসের শিরা, সেই পালমোনারি শিরা বা ফুসফুস শিরা কি করে, সেটা করে ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত আমাদের হার্টে আনে।
তো এইটা হচ্ছে ব্যতিক্রম, শুধু পালমোনারি শিরাটা শুধু অক্সিজেন পরিবহন করে, আর যত প্রকার শিরা আছে সবগুলো কি করবে, আমার কার্বন ডাইঅক্সাইড পরিবহন করবে। ঠিক আছে। তো এখন হচ্ছে আর বাকি আছে ক্যাপিলারি। ক্যাপিলারির কাজটা কি? আগে বললাম যে ধমনী এবং শিরার দুই প্রান্ত একসাথে যুক্ত হয়ে কি তৈরি করে, ক্যাপিলারি তৈরি করবে। এই ক্যাপিলারিগুলোর কাজ হচ্ছে, দেখো এই যে ধমনী, এখান থেকে যে অক্সিজেনটা আসতেছে, এই অক্সিজেনটা কি রক্তই থাকবে? রক্তই থাকবে না। এই ক্যাপিলারির চারপাশে যত টিস্যু আছে বা কোষ আছে, সেখানে কি হবে, এই অক্সিজেনটা ডিফিউশন বা বেপন প্রক্রিয়া অক্সিজেনটা কোষে এবং টিস্যুতে চলে যাবে। আচ্ছা, শাহ ঐশী জালাল বলছো যে ভাইয়া ভিডিও মাঝে মাঝে ফাস্ট হয়ে যায়। আচ্ছা, আমার এদিক থেকে তো ঠিক আছে, হয়তো তোমার নেটে হয়তো প্রবলেম হচ্ছে, এই জন্য হয়তো ভিডিও পজ হয়ে যাচ্ছে। আচ্ছা, তো অক্সিজেনটা কি করে, এই ধমনীর থেকে ধমনীর এই যে শেষ প্রান্তে এসে অক্সিজেনটা কি হয়, আমার আশেপাশের কোষে বা হচ্ছে টিস্যুতে চলে যায়। এখন হচ্ছে ক্যাপিলারির এই যে এই প্রান্ত, যেটা এই যে নীল কালার, এই প্রান্তটা হচ্ছে আমার ক্যাপিলারির শেষ প্রান্ত, বা এই দিক দিয়ে বলতে পারি আমরা ক্যাপিলারির প্রথম প্রান্ত। ঠিক আছে। তো এইখান থেকে কি হয়, ধরো কোষে যে কার্বন ডাইঅক্সাইডগুলো তৈরি হয় আমাদের শোষণ প্রক্রিয়ায়, ঠিক আছে, শোষণ প্রক্রিয়ায় যে কার্বন ডাইঅক্সাইডগুলো তৈরি হবে, যে কার্বন ডাইঅক্সাইডগুলো তৈরি হবে সেটা তো আমার হার্টে যাওয়া লাগবে। তো হার্টে কিভাবে যাবে, এই যে কোষ থেকে বা টিস্যু থেকে কার্বন ডাইঅক্সাইডটা এই ভেইনে গেল, ভেইনে যাওয়ার পর সেটা আস্তে আস্তে বড় ভেইনে যাবে, যাওয়ার পর সেটা প্রিয় ভেনাকা বা ইম্প্রিয় ভেনাকা বা হয়ে হার্টে চলে যাবে। তো এটাই বুঝলাম হচ্ছে হৃৎপিণ্ড থেকে যখন অক্সিজেন আসবে, সেটা ধমনী হয়ে ক্যাপিলারি হয়ে আমাদের বিভিন্ন কোষে চলে যাবে। আর আমাদের কোষ থেকে যে কার্বন ডাইঅক্সাইডগুলো তৈরি হচ্ছে, সেগুলো বিভিন্ন ভেইন বা শিরা হয়ে সেটা কোথায় চলে যাবে, আমাদের হার্টে চলে যাবে। এভাবেই হচ্ছে আমাদের দেহের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহনটা হয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, তো বুঝতে পারছো আশা করি, তিন প্রকার আমাদের ধমনী আছে। এখন হচ্ছে আমরা পরবর্তী পর্যায়ে যাই, হচ্ছে আমাদের প্লাজমা সম্পর্কে জানি, আমাদের প্লাজমা বা রক্তরস। এখন প্লাজমা বা রক্তরস কি, আমরা সে প্রথমে বলছিলাম, আমরা সেন্ট্রিফিউজ যন্ত্রে যখন আমি রক্তটা নিব, তখন হচ্ছে আমি পাবো হচ্ছে দেহের 55% হচ্ছে আমাদের দেহের রক্তরস। ঠিক আছে, দেহের কত পাবো, 55% হচ্ছে রক্তরস বা প্লাজমা পাবো। তো এই প্লাজমাকে যদি আমি একটু ডিটেলসে আলোচনা করতে চাই, তাহলে প্লাজমাকে আমি দুই জিনিসের পদার্থ পাবো, দুই রকম, একটা হচ্ছে জৈব পদার্থ আর একটা হচ্ছে অজৈব পদার্থ। ঠিক আছে। তো একটা হচ্ছে জৈব পদার্থ আর একটা হচ্ছে অজৈব পদার্থ। তো ওই জৈব পদার্থগুলোকে আমি বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। জৈব পদার্থ বলতে কি বোঝায়, যে সকল পদার্থগুলো যে মানে অর্গানিক, হ্যাঁ, বিভিন্ন কার্বন এবং হাইড্রোজেন থাকবে, সে সকল পদার্থ হচ্ছে জৈব পদার্থ। তো জৈব পদার্থের মধ্যে আমি প্রথমে যদি পাই প্লাজমা প্রোটিন। প্লাজমা প্রোটিন বলতে কি বুঝি, যে প্রোটিনগুলো আমাদের রক্তরসে থাকবে, হ্যাঁ, বা প্লাজমাতে থাকবে, সেগুলোকে হচ্ছে আমাদের প্লাজমা প্রোটিন। তো প্লাজমা প্রোটিন হচ্ছে চার রকমের, একটু লিখে রাখো। এক নম্বরটা হচ্ছে অ্যালবুমিন, দুই নম্বরটা হচ্ছে গ্লোবিউলিন, তিন নাম্বারটা হচ্ছে ফাইব্রিনোজেন, চার নাম্বারটা হচ্ছে অ্যামোনিয়া। সরি, অ্যামোনিয়া না, প্রোথ্রম্বিন। অ্যামোনিয়া, প্রোথ্রম্বিন। ঠিক আছে, এই চার প্রকার প্রোটিন আমাদের প্লাজমাতে থাকবে। এগুলো হচ্ছে জৈব পদার্থ। এরপর নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ সেইগুলো যেগুলো হচ্ছে আমাদের বিভিন্ন প্রোটিন, অ্যামিনো অ্যাসিড, হ্যাঁ, পিউরিক অ্যাসিড, এইগুলো থেকে আমাদের এই বর্জ্য পদার্থগুলো, যেসব বর্জ্য পদার্থগুলো তৈরি হয়, সেগুলোকে আমরা বলবো হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। তো নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থের মধ্যে কি কি আছে, এক নাম্বার হচ্ছে ইউরিয়া, তারপর হচ্ছে ইউরিক অ্যাসিড, ঠিক আছে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, পাশে লিখে রাখা হচ্ছে ক্রিয়েটিনিন। ঠিক আছে। তো নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ কি কি, নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন। তারপর অন্যান্য পদার্থ, অন্যান্য পদার্থের মধ্যে কি হবে, অন্যান্য পদার্থের মধ্যে ধরো হচ্ছে গ্লুকোজ থাকবে, হ্যাঁ, গ্লুকোজ থাকবে, প্রোটিন থাকবে, এগুলো হচ্ছে আমাদের অন্যান্য পদার্থ। তো এইসব যতগুলো পদার্থ, এগুলো কোথায় থাকবে, আমাদের প্লাজমাতে থাকবে। যদি এখন এখন যদি এই এই
পরীক্ষায় আসে যে নিচের কোনটি আমাদের প্লাজমাতে পাওয়া যায়, আশা করি এখান থেকে ইনশাল্লাহ পারবা। তারপর হচ্ছে অজৈব পদার্থ। অজৈব পদার্থ অনেক সহজ জিনিস। অজৈব পদার্থ কী থাকবে? তোর বিভিন্ন পদার্থ থাকবে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, এগুলো থাকবে অজৈব পদার্থ। তো এইগুলো হচ্ছে প্লাজমা। দেখো এই যে পাশে যে একটা ছবি আছে হলুদ কালার, দেখো এইটা হচ্ছে আমাদের প্লাজমা ব্যাগ। হ্যাঁ, দেখো হলুদ কালার, এগুলো হচ্ছে প্লাজমা ব্যাগ। তো এই বর্তমানে করোনা সিচুয়েশনে, করোনার জন্য এই প্লাজমা চিকিৎসাটা অনেক বেশি প্রচলিত হচ্ছে এখন। তো এখন হচ্ছে আমরা রক্তকণিকায় চলে যাই। রক্তকণিকাগুলো কি? রক্তকণিকাগুলোর প্রথমটাই হচ্ছে আমার কি? আরবিসি। আচ্ছা, একটা জিনিস হচ্ছে রক্তের তরলতা রক্ষা করে, রক্তরস রক্তের তরলতা রক্ষা করে। আচ্ছা, হ্যাঁ। তারপর ২ নাম্বার হচ্ছে কি? কার্বন ডাইঅক্সাইড পরিবহন করবে। মেইনলি সে কার্বন ডাইঅক্সাইড পরিবহন করবে, খুব কম পরিমাণে অক্সিজেন পরিবহন করবে। এগুলো হচ্ছে রক্তরসের কাজ। ৩ নাম্বার লিখে হচ্ছে রক্তরস বা প্লাজমা হচ্ছে প্রোটিনের আধার। দেখো এই যে ৪ প্রকার যে প্লাজমা প্রোটিন আছে, এগুলো কি? একবারে প্রোটিনের আধার। ৫০% প্রোটিন, প্লাজমা প্রোটিন, মানে প্রোটিন, এই প্লাজমা প্রোটিন হিসেবে থাকে। তারপর হচ্ছে অম্ল ও ক্ষারের ভারসাম্য। তো কি কি বললাম কাজ? রক্তের তরলতা রক্ষা, কার্বন ডাইঅক্সাইড পরিবহন, প্রোটিনের আধার, আরেকটা কি? আরেকটা বললাম হচ্ছে অম্লক্ষারের ভারসাম্য। হ্যাঁ, আমানুল্লাহ পলক, হ্যাঁ, ও যেটা বলছে প্লাজমা প্রোটিন আমরা কিভাবে মনে রাখতে পারবো। তো দেখো ও বলছে যে GPA 5 দ্বারা। হ্যাঁ, G দ্বারা গ্লোবেলিন, P দ্বারা প্রথ্রম্বিন, A দ্বারা অ্যালবুমিন, আর 5 দ্বারা, F দ্বারা ফাইব্রিনোজেন। হ্যাঁ, এভাবে মনে রাখতে পারো। অনেক সহজ জিনিস, এভাবে মনে রাখলেও, যদি রাখতে পারো তাহলে এভাবে মনে রাখতে পারো। মাত্র ৪টা, এটা ইম্পর্টেন্ট। নিচের কোনটি প্লাজমা প্রোটিন, এটা এমসিকিউ তো অনেক অনেক আসে। ঠিক আছে? তারপর হচ্ছে দেখো, এখন হচ্ছে আমরা রক্তকণিকাতে যাই। তো রক্তকণিকাতে আমরা প্রথমেই বলছিলাম আমাদের রক্তকণিকা কয় প্রকার থাকবে? ৩ প্রকার। আরবিসি, ডাব্লিউবিসি, এবং আর কি থাকবে? প্লাটিলেটস। ঠিক আছে? আরবিসি, ডাব্লিউবিসি আর প্লাটিলেটস। তো এখন হচ্ছে আমরা প্রথমে চলে যাই আরবিসিতে। ঠিক আছে? তো এই আরবিসির অনেকগুলো নাম আছে। আরবিসির অনেকগুলো নাম আছে। আরবিসির নাম হচ্ছে রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা। আর একটা নাম দিতে পারি হচ্ছে এরিথ্রোসাইটস। তো এরিথ্রো মানে হচ্ছে লোহিত, আর সাইটস মানে হচ্ছে কোষ। তাহলে আমি বলতে পারবো এরিথ্রোসাইটস মানে হচ্ছে লোহিত কোষ বা লোহিত রক্তকণিকা। আরেকটা বলতে পারি হচ্ছে হিমাটিট। ঠিক আছে? এর বিভিন্ন নাম আছে। এর যেকোনো একটা নামে আমরা প্রকাশ করতে পারি। তো এই আরবিসি, লোহিত রক্তকণিকা, এরিথ্রোসাইট বা হিমাটিট, এদের আকার আকৃতি কীরকম? দেখো এই যে আমি আকারগুলো দিচ্ছি, দেখো আমি গোল চিহ্ন দিলাম, এটা হচ্ছে রেড ব্লাড সেল। দেখাই যাচ্ছে অনেকটা নাপা ট্যাবলেটের মতো। মাঝখানে একটু কি আছে? অবতল আকারের একটা ভাঁজ আছে না? অবতল আকারের একটা ভাঁজ দেখতে পাচ্ছি। তো অপর সাইডেও একটা অবতল আকারের ভাঁজ আছে। তো এই ভাঁজটা থাকার কারণে আমরা এটাকে বলি হচ্ছে দ্বি অবতল, মানে হচ্ছে দুই সাইডে এর অবতল ভাঁজ থাকে। ঠিক আছে? তারপর দেখা এটা কি? গোল। হ্যাঁ, তাহলে আমি ধর্মগুলা কি লিখতে পারি? দ্বি অবতল। তারপর লিখতে পারি হচ্ছে গোলাকার। ৩ আবার লিখতে পারি হচ্ছে অনেকটা চাকতির মতো। দেখতেই বোঝা যাচ্ছে অনেকটা কিসের মতো? চাকতির মতো। আর কি এদের রং হয় কি? লাল কালার। এদের রং হচ্ছে লাল কালার। ঠিক আছে? তো এদের আরেকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এরা কি? নিউক্লিয়াস বিহীন। এদের নিউক্লিয়াস থাকবে না। নিউক্লিয়াসও থাকবে না, সাথে কি থাকবে না? অনেকগুলো তোমার কোষীয় অঙ্গাণু থাকবে না। কি কি থাকবে না একটু লিখে রাখো। তোমার মাইটোকন্ড্রিয়া থাকবে না, গলগি বডি থাকবে না, সেন্ট্রোজোম, এগুলো থাকবে না। ঠিক আছে? এই সকল আমার কোষীয় অঙ্গাণুগুলো থাকবে না। ঠিক আছে? এই সকল কোষীয় অঙ্গাণুগুলো আমার থাকবে না, নিউক্লিয়াসবিহীন। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন, দেখি পারো কি না। কেন নিউক্লিয়াস? দেখো কি, নিউক্লিয়াস হচ্ছে আমাদের কোষের মাতৃকা। তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে বলা হচ্ছে আমাদের কি? শক্তির আধার।
এখন প্রশ্ন হচ্ছে মাইটোকন্ড্রিয়া যদি নাই থাকে তাহলে সে শক্তি পায় কিভাবে? এটা হচ্ছে তোমাদের কাছে প্রশ্ন থাকলো। এই প্রশ্নের অ্যান্সারটা আমি একবারে ক্লাস শেষে বলে দিব। তোমরা যারা যারা পারো একটু লিখে রাখো বা একটু ভাবতে থাকো। হ্যাঁ, কেন তার মাইটোকন্ড্রিয়া না থাকার পরও কোথা থেকে সেই শক্তিগুলো পায় সেটা একটু ভেতর থাকলে আমি ক্লাস শেষে এটা অ্যান্সারটা দিয়ে দেবো। এখন হচ্ছে তার ধর্মতে চাই। ধর্মগুলো তো বললাম, এগুলো থাকে দ্বি অবতল, গোলাকার, চাকতি, লাল এবং নিউক্লিয়াসবিহীন। এরপর হচ্ছে পরিমাণ। দেখো, এর পরিমাণটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। এমসিকিউর জন্য এই পরিমাণটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের যে ভ্রূণ থেকে অর্থাৎ গর্ভাবস্থায় একটা ভ্রূণের তার প্রতি ঘন মিলিমিটারে কি থাকবে, 80 থেকে 90 লাখ তোমার থাকবে প্রতি ঘন মিলিলিটারে আরবিসি বা লোহিত রক্তকণিকা থাকবে। শিশুদের থাকবে 60 থেকে 70 লাখ, পুরুষ থাকবে 50 থেকে 54 লাখ, স্ত্রী থাকবে 44 থেকে 49 লাখ। এগুলো হচ্ছে একবার ইনফরমেটিভ জিনিস, এগুলো জাস্ট মুখস্থ রাখবে, এখানে একটা বোঝানোর কিছু নাই। এখন এখানে একটা প্রশ্ন আসে যে আমাদের দেহের এই যে এই প্রতি ঘন মিলিমিটার কিউবে, হ্যাঁ, যদি লোহিত রক্তকণিকার পরিমাণ 50 লাখ থেকে যদি 25% কমে যায়, যদি 25% কমে যায় তাহলে সেই অবস্থাটাকে বলি হচ্ছে আমরা অ্যানেমিয়া। অ্যানিমিয়ার নাম হয়তো তোমরা অনেকে শুনে থাকবে, এই জিনিসটাকে বলেছে আমরা অ্যানেমিয়া, বা এটা বাংলায় বলতে পারি হচ্ছে রক্ত স্বল্পতা। বাংলায় বলবো হচ্ছে এটাকে আমরা রক্ত স্বল্পতা। ঠিক আছে, আমাদের দেহের প্রতি ঘন মিলিমিটার রক্ত যদি 50 লাখ থেকে 25% কমে যায় তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা রক্ত স্বল্পতা। ঠিক আছে, তো এখন হচ্ছে এটা তো গেল। এখন অনেক সময় রক্তগুলা কি হইতে পারে, এই যে এই লোহিত রক্তকণিকা বেড়ে যেতে পারে। ঠিক আছে, হইতে পারে, বেড়ে যেতে পারে। তো যখন লোহিত রক্তকণিকা প্রতি ঘন মিলিমিটারে 65 লাখের বেশি হয়ে যাবে, আমরা কি বলবো, পলিসাইথেমিয়া। কি বলবো, পলিসাইথেমিয়া। যখন 65 লাখের উপরে উঠে যাবে তখন সেটাকে বলবো হচ্ছে আমরা পলিসাইথেমিয়া। আচ্ছা, এদের আয়ু কত? এদের আয়ু হচ্ছে 120 দিন। এদের আয়ু কত? 120 দিন। 120 দিন পর এরা ধ্বংস হয়ে যায়। আগে সৃষ্টির কথা বলি, এরা কোথায় সৃষ্টি হয়? এদের সৃষ্টটা পরের স্লাইডে যায় তাহলে সৃষ্টটা বুঝতে পারবো ওখানে। দেখো এটা কি, এটা হচ্ছে আমাদের একটা বোনস। ধরো এটা কি বোনস, ধরো তোমার দরকার নেই এটা কি বোনস, এটা হচ্ছে ফিমার বলা হয়। এটা কি বোনস, তোমার মেইন জিনিসটা হচ্ছে আমাদের বোনসের ভিতর। দেখো, তোমরা যখন মুরগির রান খাও, রান খাওয়ার পর মাঝে দেখবা যে লাল রঙের একটা জিনিস পাও, মজ্জা টাইপের, অনেক মজা। ঠিক আছে, বা গরুর তুমি যদি খাও, হাড্ডি খাও, দেখবা ভিতরে লাল রঙের একটা কিছু জিনিস আছে, সেগুলোকে বলে হচ্ছে আমরা বোন ম্যারো বা লাল অস্থি মজ্জা। আমাদের মানুষের দেহ ঠিক একই রকম, মানুষের অস্তিত্ব বা হাড়েও এরকম লাল রঙের অস্থি মজ্জা পাওয়া যায়। তো এই অস্থি মজ্জার স্টিম সেল, স্টিম সেল বা স্টিম সেল বা হিমোসাইটো ব্লাস্ট থেকে আমার কি তৈরি হয়, আমার হচ্ছে এই লোহিত রক্তকণিকা বা আরবিসি গুলো ফর্ম হয়। হ্যাঁ, আরবিসি গুলো তৈরি হয়। শুধু আরবিসি না, সাথে হোয়াইট ব্লাড সেল পাউডারও তৈরি হয়, বাট আরবিসিটা অনেক বেশি পরিমাণে কোথা থেকে তৈরি হয়, অস্থিমজ্জা, অস্থিমজ্জার স্টিম সেল বা হিমোসাইটোব্লাস্ট থেকে। তো এটা হচ্ছে সৃষ্ট। এখন হচ্ছে ধ্বংসটা কোথায় হয়? এই যে 120 দিন পর যে বললাম ধ্বংসটা হয়ে যায়, কোথায় ধ্বংস হয়? ধ্বংস হয়, লিখে রাখো হচ্ছে প্লিহা বা যকৃততে এই ধ্বংসটা হয়। হ্যাঁ, প্লিহা বা যকৃততে এই লোহিত রক্তকণিকাগুলো ধ্বংস হয়ে যায়। তো যে লোহিত রক্তকণিকা এই প্লিহা এবং যকৃততে, হ্যাঁ, এই প্লিহা বা
যকৃততে যে লোহিত রক্তকণিকা ধ্বংস হয়ে এখানে কিছুক্ষণের জন্য বা কিছু সময়ের জন্য এখানে অবস্থান করে, যেহেতু যকৃততে বা প্লীহাতে লোহিত রক্তকণিকাগুলো এখানে অবস্থান করে, তো এজন্য বলা হয় রক্তের কবরস্থান বা আরবিসির কবরস্থান বলা হয় হচ্ছে আরবিসির কবরস্থান বলা হয় হচ্ছে এই প্লীহা বা যকৃতকে। ঠিক আছে, তো এখন হচ্ছে এই যকৃত কিভাবে এই আরবিসি ধ্বংস করে। আচ্ছা, এর আগে বলে রাখি, দেখো অস্থি মজ্জা বা স্টেম সেল হিমোসাইটোব্লাস্টে এই আরবিসিটা তৈরি করে। বাট এখানে একটা অনেক মজার একটা তথ্য হচ্ছে, আমাদের ভ্রূণে ভ্রূণের প্রাথমিক অবস্থায় আরবিসি তৈরি করে কুসুমথলি। তারপর ভ্রূণের সেকেন্ডারি অবস্থা বা জন্মের আগ পর্যন্ত, হ্যাঁ জন্মের আগ পর্যন্ত আমার আরবিসি তৈরি করবে কি যকৃত। আর জন্মের পর থেকেই আমাদের আরবিসি তৈরি করবে কে, এই অস্থিমজ্জা জন্মের পর থেকে। তাহলে দেখো কি বললাম, ভ্রূণের সেকেন্ডারি অবস্থা বা হচ্ছে প্রাথমিক অবস্থা থেকে এই জন্মের আগ পর্যন্ত আমাদের আরবিসি তৈরি হচ্ছে কোথায়, যকৃততে। কিন্তু ঠিক যখনই সে জন্মগ্রহণ করলো মানুষটা, তখন সেই আরবিসিকে 120 দিন পর পর যে আরবিসিগুলো মারা যায়, সেই মারাটা কাজটা করবে কে, প্লীহা বা যকৃত। ঠিক আছে, এই প্লীহা বা যকৃত আরবিসিগুলাকে মেরে ফেলতে বা ধ্বংস করতে সাহায্য করবে। দেখো উল্টা কাজ হয়ে যায়, জন্মের আগে ছিল তার এক কাজ, জন্মের পর হয়ে যায় তার আরেক কাজ। সুমাইয়া তাবাসসুম মৌ বলেছে প্লীহা আর যকৃত কি সেম জিনিস না আপু? প্লীহা আর যকৃত সেম জিনিস না। প্লীহা থাকে দেহের এক জায়গায় আর যকৃত থাকে আরেক জায়গায়, দুইটা দুই রকমের অঙ্গ। ঠিক আছে, যকৃত হচ্ছে লিভার। আচ্ছা, এখন একটু ব্যাখ্যা করবো হচ্ছে এই যে যকৃতটা এটা কিভাবে আরবিসি গুলাকে ধ্বংস করে। হ্যাঁ, কিভাবে আরবিসিটাকে ধ্বংস করে এই জিনিসটা এখন একটু বলবো। দেখো, দেখো আরবিসিতে কি থাকবে, আরবিসিতে থাকে হচ্ছে হিমোগ্লোবিন। আরবিসি থাকে হচ্ছে হিমোগ্লোবিন, যেটা এক প্রকার রঞ্জক পদার্থ। তো এই রঞ্জক পদার্থ থাকার কারণে আমাদের দেহের রক্তের রং কি হয়, আমাদের দেহের রক্তের রংটা হয় কি, লাল। তো এই হিমোগ্লোবিন দুটো অংশ নিয়ে যুক্ত, একটা হচ্ছে হিম আর গ্লোবিন। তো এই হিম অংশটার ভিতর থাকে হচ্ছে আয়রন থাকবে, এখানে কি থাকে, ফেরাস আয়নটা থাকে। এই ফেরাস আয়নটা যখন বর্জিত হয়, সরি, দেখো হিম এবং গ্লোবিন নিয়ে আমাদের কি হয়, আমাদের হিমোগ্লোবিন তৈরি হয়। তো ধরো যকৃততে তোমরা হচ্ছে মনোসাইটের নাম শুনে থাকবে, মনোসাইট ম্যাক্রোফাজ। তো মনোসাইটের পরিণত অবস্থাকে বলা হচ্ছে কি ম্যাক্রোফাজ। তো সেই ম্যাক্রোফাজগুলো কি করে, ম্যাক্রোফাজগুলো করে কি আমাদের দেহের বিভিন্ন হচ্ছে ব্যাকটেরিয়া, ক্ষতিকর ব্যাকটেরিয়া বা হচ্ছে রোগ জীবাণু এগুলোকে ধ্বংস করে। কিন্তু যকৃতের যে ম্যাক্রোফেজটা থাকে সেগুলোকে বলি হচ্ছে, যকৃতের ম্যাক্রোফাজকে বলবো হচ্ছে আমরা কুফার সেল বা কুফার সেল। ঠিক আছে, কুফার সেল। সেই কুফার সেলগুলা কি করে, কুফার সেলগুলা এই যে হিমোগ্লোবিনের উপর ক্রিয়া করে সেখানে হিম এবং গ্লোবিন অংশটাকে আলাদা করে দেয়। তো হিম এবং গ্লোবিন অংশটাকে আলাদা করে হিম থেকে এই ফেরাস আয়নটাও আলাদা হয়ে যায়। তো আলাদা হইলে যেই অংশটুকু আমরা পাবো সেই নামটা দিব হচ্ছে আমরা বিলি ভার্ডিন। তো এর রং হচ্ছে কি, এর রং হচ্ছে
সবুজ ধরনের একটা রঞ্জক পদার্থ। তো বিলিভার্ডিন কিছুক্ষণ থাকার পর সেটা হয়ে যায় হচ্ছে বিলি রুবিন, যেটা হচ্ছে আমাদের হলুদ ধরনের এক প্রকার রঞ্জক পদার্থ। তো দেখো, নর্মালি যকৃত কাজ কি, এই যে এই আরবিসিটাকে ভেঙে, হিমোগ্লোবিনটাকে ভেঙে আমার বিলিরুবিন তৈরি করে। এখন দেখো, কোনো কারণে যকৃত যদি বেশি পরিমাণ এই আরবিসি বা হিমোগ্লোবিনকে ভাঙতে থাকে, তাহলে কি সেটা একটু ব্যতিক্রম অবস্থা, সেটা হচ্ছে একটা অসুখের অবস্থা বলতে পারি। তো বিলিরুবিন যদি আমাদের দেহে কোনো কারণে বেশি পরিমাণ তৈরি হয়, অর্থাৎ কি আরবিসি ভেঙে যদি হিম বেশি উৎপন্ন হয় এবং হিম থেকে বিলিভার্ডিন হয়ে যদি বিলিরুবিন বেশি পরিমাণে উৎপন্ন হয়, তখন কি হবে, আমাদের দেহের যত সাদা অংশগুলো আছে, উদাহরণ দিতে পারি হচ্ছে আমাদের যে হাতে নখ আছে বা চোখ আছে বা জিহ্বা আছে, এগুলো কি হয়ে যাবে, এগুলো হলুদ আকার হতে থাকবে। আর এই অবস্থাটাকে বলবো হচ্ছে আমরা জন্ডিস। দেখবো হচ্ছে যাদের জন্ডিস রোগী, তাদের কি দেখতে পাই, জন্ডিস রোগীর চোখ হলুদ হয়ে যায়, তারপর নখটা হলুদ হয়ে যায়, তারপর হচ্ছে আর কি হয়ে যায়, জিহ্বাটা হলুদ হলুদ বা ফ্যাকাশে হয়ে যায়, আর কি হয়ে যায়, আমাদের ত্বকটাও একটা হলদে ভাব হয়ে যায়। কেন হয়ে যায়, ওই যে যকৃততে কি হইতেছে, বেশি পরিমাণ ভাঙতেছে, বেশি পরিমাণ ভেঙে সেটা আমার বিলিবার্ডিন হয়ে বিলিরুবিন বেশি উৎপন্ন করতেছে। তো এই বিলিরুবিনের মাত্রা আমরা কাউন্ট করে আমি বুঝতে পারি তার কি জন্ডিস হয়েছে কি হয় না। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে জন্ডিস রোগটা আমাদের ফর্ম করে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আরবিসি এখন হচ্ছে আমরা ডাব্লিউবিসিতে যাই। আচ্ছা, তো একজন প্রশ্ন করছিল যে প্লীহাটা কি, আসলে প্লীহাটা হচ্ছে আমাদের, হ্যাঁ, প্লীহাটা কি, প্লীহাটা থাকে আমাদের যে উদরে, হ্যাঁ, বা পেটের বাম দিকে থাকে। বাম দিকে হচ্ছে দেখো যে কি বলে এটাকার নামটা হচ্ছে, ইংলিশ নামটা হচ্ছে স্প্লিন। ঠিক আছে, তো এটা হচ্ছে অনেকটা কি বলবো, ছবি দেখালে ভালো হতো। আমি প্লীহার ছবিটা আমি কমেন্ট করে দিয়ে দিব যে প্লীহার ছবিটা কি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যেখানে বাম কিডনি থাকে, সেই বাম কিডনির ওই জায়গাটাতে এই প্লীহাটা থাকে। তো এখন হচ্ছে ডাব্লিউবিসি। তো ডাব্লিউবিসিটা কি, ডাব্লিউবিসির আমি অপর নামগুলো আগে শিখে নিই। ডাব্লিউবিসিকে আমি কি বলতে পারি, ডাব্লিউ দ্বারা হচ্ছে হোয়াইট, বি দ্বারা হচ্ছে ব্লাড, আর সি দ্বারা হচ্ছে সেল, হোয়াইট ব্লাড সেল। বা একে নাম আরেকটা বলতে পারবো হচ্ছে লিউকোসাইট। এখানে লিউকো অর্থ হচ্ছে সাদা, আর সাইট অর্থ হচ্ছে সেল, অর্থাৎ কি সাদা আকারের সেল। লিউকোসাইট হচ্ছে সাদা আকারের সেল। ঠিক আছে, তো এই ডাব্লিউবিসির কাজ কি, এই ডাব্লিউবিসির কাজ হচ্ছে, দেখো আমাদের যখন আমাদের ডাব্লিউবিসির কাজ হচ্ছে কি, এরা হচ্ছে ভ্রাম্যমান প্রতিরক্ষাকারী, ভ্রাম্যমান প্রতিরক্ষাকারী একক হিসেবে কাজ করে। তো ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক হিসেবে কাজ কি, ধরো এরা এই ডাব্লিউবিসি কি করে, রক্তে ভাসতে ভাসতে থাকে। কিন্তু যখন আমরা দেহের বাইরে থেকে কোনো কারণে ব্যাকটেরিয়া বা ভাইরাস বা কোনো কারণে কোনো অণুজীব যদি আমাদের দেহে প্রবেশ করে বা রক্তে প্রবেশ করে, তখন এই ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী এককগুলা কি করে, ডাব্লিউবিসি গুলা কি করে, সেগুলাকে আগে চিহ্নিত করে। চিহ্নিত করার পর চিহ্নিত করার এগুলো কি করবে, চিহ্নিত করার পর সেগুলো দেখবে যে সেগুলো কি আমার দেহের জন্য ক্ষতিকর কিনা। যদি ক্ষতিকর হবে তখন কি করবে, এই ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী এককগুলো সেগুলোকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ধ্বংস করে ফেলবে। ঠিক আছে, তো ডাব্লিউবিসির টোটাল কাউন্ট হচ্ছে কত, আমাদের প্রতি ঘন মিলিমিটারে হচ্ছে 4 থেকে 11,000। ঠিক আছে, এটা যদি আরবিসি আর ডাব্লিউবিসির সাথে আমি অনুপাত করি, তাহলে আমি পাবো হচ্ছে 700:1।
700:1, ঠিক আছে, 700:1, অর্থাৎ আরবিসি ডাব্লিউবিসির তুলনায় 700 গুণ কম আমাদের দেহে। তো এই ডাব্লিউবিসি দুই প্রকার হয়, একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট আর একটা হচ্ছে গ্র্যানুলোসাইট। অ্যাগ্রা, দেখো অ্যাগ্রা মানে কি, যখন যত প্রকার তুমি জীববিজ্ঞানে যত কিছু দেখবা যে নামের শেষে আগে যখন থাকবে, মানে হচ্ছে নাই। হ্যাঁ, মানে হচ্ছে কি নাই। তো কি নাই? গ্রানুলস নাই। গ্রানুলো মানে হচ্ছে গ্রানুলস, গ্রানুলস মানে হচ্ছে দানা। মানে নাই, নাই দানা সাইট, সেল। এই সেলে কি নাই? কোনো দানা নাই, হ্যাঁ, বা দানাবিহীন যে ডাব্লিউবিসি সেটার নাম হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। আর গ্রানুলোসাইট মানে কি, দানা সাইট, সেলে দানা আছে, এখানে আগে কোনো নাই, মানে কি গ্রানুলোসাইট, এখানে দানা আছে, দানাযুক্ত। তো অ্যাগ্রানুলোসাইট বা দানা সাইটোপ্লাজমে কোনো যদি দানা না থাকে সেগুলোকে বলবো হচ্ছে আমরা অ্যাগ্রানুলোসাইট ডাব্লিউবিসি। সেগুলো কি কি আছে? একটা হচ্ছে মনোসাইট আর একটা হচ্ছে লিম্ফোসাইট। তো মনোসাইট এবং লিম্ফোসাইট একটু লিখে রাখো যে মনোসাইটের পরিণত অবস্থাকে আমরা বলবো হচ্ছে ম্যাক্রোফাজ। ঠিক আছে, মনোসাইটের পরিণত অবস্থাকে বলবো হচ্ছে আমরা ম্যাক্রোফাজ। তো মনোসাইটের কাজ কি? মনোসাইটের কাজ হচ্ছে সে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করবে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় সে জীবাণু ভক্ষণ করবে, এই মনোসাইটের কাজ। তারপর হচ্ছে লিম্ফোসাইটের কাজ কি? একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা দেখো, হ্যাঁ, এখন হচ্ছে লিম্ফোসাইট। লিম্ফোসাইট কাজ কি? লিম্ফোসাইট হচ্ছে দুই তখন তোমরা পড়ে নেবো, আমরা যখন পড়াবো তখন ওটা তোমরা জেনে নেবা। তো এই লিম্ফোসাইটের কাজ কি? লিম্ফোসাইটের কাজ হচ্ছে আমার দেহে অ্যান্টিবডি তৈরি করা। দেহে কী করবে? আমার অ্যান্টিবডি তৈরি করবে। আর একটা কাজ কি? আর একটা কাজ হচ্ছে আমার অণুজীব ভক্ষণ করবে। ঠিক আছে, আর একটা কাজ হচ্ছে আমার অণুজীব ভক্ষণ। এই দুই প্রকার কাজ। এখন চলে যাই হচ্ছে আমরা গ্র্যানুলোসাইটে। তো গ্র্যানুলোসাইটে থাকে হচ্ছে নিউট্রোফিল। তো নিউট্রোফিল সে কী করে? নিউট্রোফিলের কাজটা আমরা পরে আসবো। আগে তো সরি, হ্যাঁ, নিউট্রোফিলের কাজটা একটু পরে আসতেছি। আমরা হচ্ছে আগে বেসোফিলের কাজটা থেকে। বেসোফিল কী করে? বেসোফিল হচ্ছে আমাদের দেহে হিস্টামিন ক্ষরণ করে। হিস্টামিন ক্ষরণ করে। এই হিস্টামিনের কাজটা কি? হিস্টামিনের কাজ হচ্ছে আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করে। হিস্টামিনের কাজ কি? আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করে। ঠিক আছে, হিস্টামিনের কাজ হচ্ছে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। আর আরেকটা কি ক্ষরণ করে? আরেকটা ক্ষরণ হচ্ছে আমার হেপারিন, রাসায়নিক পদার্থ হেপারিন ক্ষরণ করে। তো হেপারিন কি করে? আমাদের রক্তনালীর ভিতরে যাতে রক্তটা জমাট বেঁধে না যায় সেই কাজটা করে কি আমার হেপারিন। রক্ত যাতে জমাট বেঁধে না যেতে পারে সেই কাজটা করে হচ্ছে আমার হেপারিন। তারপর হচ্ছে ইউসিনোফিল। সেই ইউসিনোফিলের কাজটাও অনেকটা এই বেসোফিলের মতো। ঠিক আছে, বেসোফিল আর ইউসিনোফিল একই রকম কাজ করে। এখন হচ্ছে আমরা নিউট্রোফিলের যে কাজটা বলছিলাম, সেই নিউট্রোফিলের কাজটা একটু আমরা আলাদাভাবে বড় করে থাকবো। দেখো, নিউট্রোফিলের কাজটা তোমরা যখন বইতে থাকবে দেখবে ডায়াবেটিসিস নামে একটা ট্রাম আছে। তো ডায়াবেটিসিসটা কি? ডায়াবেটিসিসটা দেখো, এই যে ধরো এটা একটা আমার নিউট্রোফিল। এই নিউট্রোফিলটা কি হবে? অ্যামিবের চলন করবে।
চলনটা কি, ধরো নিউট্রোফিলের এই আকার ছিল, সে আকারটা হয়তো এরকমভাবে সংকুচিত হয়ে যাবে, ঠিক আছে, হঠাৎ করে আবার একটু পরে এরকমভাবে লম্বা হয়ে যাবে, আবার একটু পরে হয়তো এরকমভাবে গোল হয়ে যাবে। চলনটা হবে অ্যামিবার চলন, অ্যামিবার মতো চলন। এই চলনটাকে বলা হচ্ছে অ্যামিবার চলন, বা অনেকটা শুয়োপোকার মতো, মানে তার আকার দেহটা চেঞ্জ করবে। তো এর কেন এটা করা হয়, দেখো যখন আমাদের রক্তনালীর ভিতরে কোষিক জালিকার কাছাকাছি বা এর ভিতরে যখন কোনো কারণে সংক্রমণ হয়, বা কোনো কারণে সেখানে যদি ব্যাকটেরিয়া বা কোনো অণুজীব আক্রমণ করে, তখন কি হবে, এই নিউট্রোফিলগুলা, হ্যাঁ, এই যে ধরো এটা হচ্ছে আমার প্রাচীর, তো এটা দেখো অনেক ফাঁকা জায়গায়, অনেক ছিদ্র জায়গায়, এই ছিদ্র জায়গায় নর্মালি এত বড় একটা তোমার নিউট্রোফিল ঢুকতে পারবে না। তো তখন কি করবে, সে হচ্ছে তার আকারটা এরকম ভাবে চিকন করে দেবে, চিকন করে যায় সে হচ্ছে তার ভিতরে যাবে। তো দেখো এই নিচের চিত্রটা আছে, নিচের চিত্রটা বলে বুঝবা, দেখো যে এখানে কোনো কারণে ধরো কোনো যদি আমার অণুজীব বা কোনো ব্যাকটেরিয়া যদি এখানে আক্রমণ করে, তো তাকে হচ্ছে আমার মারতে হলে আমার কি করতে হবে, এই জায়গাটায় আমার নিউট্রোফিল যাওয়া লাগবে। তো নিউট্রোফিল যাইতে হলে কি করবে, দেখো তার আকারটা এরকম ভাবে চিকন করে হলেও, তার আকারটা চেঞ্জ করে হলেও সে ক্ষুদ্র চিকন জায়গা দিয়ে সে তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবে। এটাই হচ্ছে তার অ্যামিবার চলন। আর এই চলনটাকে একসাথে বলতে পারি হচ্ছে আমরা ডায়াপেডিসিস। আচ্ছা, এখন হচ্ছে ক্লটিং ফ্যাক্টর। দেখো আমাদের দেহে রক্ত কোনো কারণে, ধরো আমার একটা, যেই উদাহরণটা দিবে বলছিলাম, উদাহরণটা হচ্ছে ধরো এটা হচ্ছে নীরব, এটা হচ্ছে আর হাত, তোর হচ্ছে কয়টা, চারটা গফ, চারটা গফ। তো প্রথম তিনটার সাথে তো তার অবস্থা কখনো ভালো নাই, তো চতুর্থটার সাথে অবস্থা ভালো ছিল, কিন্তু হঠাৎ করে, হ্যাঁ, গতকাল লাইভ ক্লাসের পর ও চতুর্থ গফের সাথে তার অবস্থা খারাপ হয়েছে, ঝগড়া বিবাদ হয়েছে। তো ঝগড়া বিবাদ হওয়ার পর তখন কি করছে, ও হচ্ছে রাগ করে একটা ছুরি নিছে, ছুরি নিয়ে কি করছে, হালকা একটা পোজ দিছে। হালকা কেন পোজ দিছে, কারণ ওর হচ্ছে নিজের অনেক ভয়, যদি হাতটা বেশি কেটে যায় তাহলে তো বাঁচবে না, হালকা একটা পোজ দিছে। তো পোজ দেওয়ার পর সেখান থেকে কি হয়েছে, এরকমভাবে রক্ত খাওয়ানো শুরু করছে, রক্ত খাওয়ানো শুরু করছে। তো ও আর কিছুই করে নাই, ও বলছে যে এই জীবন রেখার কী লাভ, রক্ত খাওয়ানো হইতে থাক, কিন্তু রক্ত আর বেশি খাওয়ানো হয় না। দেখা গেল কি 3 থেকে 8 মিনিটের মধ্যে, 3 থেকে 8 মিনিটের মধ্যে সেই রক্তপাতটা বন্ধ হয়ে গেছে টোটালি। তো তখন সে তাজ্জব হয়ে গেল, কেন তাজ্জব হয়ে গেল, কারণ হচ্ছে ও হচ্ছে এই যে রক্তচাপটায় 13টা প্রোটিন ফ্যাক্টরের নাম জানে না। তো তখন সাথে সাথে কি করলো, এই বায়োলজি বইটা খুললো, বায়োলজি বইটা খুলে এই যে এই রক্ততঞ্চনের যে টপিকটা, সেই টপিকটা পড়া শুরু করলো। তারপর দেখলো যে আসলে কেন হয়েছে, এই 13টা প্রোটিন ফ্যাক্টরের কারণেই তার রক্তটা 3 থেকে 8 মিনিটের মধ্যে এই রক্তপাতটা বন্ধ হয়ে গেছে। তো 13টা প্রোটিন ফ্যাক্টরের নাম কি, প্রোটিন ফ্যাক্টর বলতে বোঝায় যে সকল ফ্যাক্টরগুলো আমাদের কোনো কারণে আমাদের রক্তনালী বা কোনো আমার রক্তপাত যদি হয়, সেই রক্তনালী বা রক্তপাত বন্ধ করার জন্য আমাদের 13টা ফ্যাক্টর বা 13টা প্রোটিন বা 13টা রাসায়নিক পদার্থ দরকার। এই 13টা রাসায়নিক পদার্থকে একসাথে বলা হচ্ছে 30 ক্লোটিন ফ্যাক্টর, ঠিক আছে। আসলে 13টা না, কাগজে কলমে আছে 12টা, কিন্তু নামে হচ্ছে 13টা। কীভাবে আমরা দেখবো, এখন দেখো 1 নাম্বারটা, এই নামটা অনেকগুলো আছে, দেখো ফাইব্রিনোজেন, এই যে এইগুলো হচ্ছে 13টা প্রোটিন ফ্যাক্টর। তো এই প্রোটিন ফ্যাক্টরকে মনে রাখার জন্য একটা সহজ একটা তোমার ট্রিক্স খাটাতে পারো। ট্রিক্সটা কি, ছন্দ মনে রাখতে পারো। দেখো, ফুলিশ পিপল ট্রাই ক্লাইম্বিং লং স্লপস আফটার ক্রিসমাস, সাম পিপল হ্যাভ ফলেন। তো এফ দ্বারা কি বোঝায়, এফ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ফাইব্রোজেন, পিপল দ্বারা পি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে প্রথ্রম্বিন, ট্রাই দ্বারা টি দ্বারা বোঝাচ্ছে থ্রম্বিন, ক্লাইম্বিনের সি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ক্যালসিয়াম, লং এর এল দ্বারা বোঝাচ্ছে হচ্ছে লেভাইল ফ্যাক্টর, এস দ্বারা হচ্ছে স্টেবল ফ্যাক্টর, এ দ্বারা হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ, ক্রিসমাসের সি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর এ বা এর অপর নাম হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি, সামের এস দ্বারা বোঝাচ্ছে হচ্ছে স্টুয়ার্ট ফ্যাক্টর, পিপলের পি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন বা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর সি, এর অপর নাম অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর সি। আর হেভের এস দ্বারা বোঝাচ্ছে হচ্ছে হ্যাগম্যান ফ্যাক্টর, আর ফলনের এফ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর, ঠিক আছে। তো এই দেখো এখানে এটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4, 5, দেখো 6 নাম্বার এখানে কোনো আমার ফ্যাক্টর নাই। এখানে 6 নাম্বার ফ্যাক্টরটা আসলে কেন নাই, কারণ হচ্ছে ফ্যাক্টরটা আগে ছিল, বাট এখন এই ফ্যাক্টরটাকে ফ্যাক্টর হিসেবে গণ্য করে না। বিজ্ঞানীরা খেয়াল করে দেখছে যে এই ফ্যাক্টরটা আসলে আমাদের ব্লাড ক্লটিংয়ে
কোনো সাহায্যই করে না। এই জন্য এই 6 নম্বর ফ্যাক্টরটাকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু কাগজে কলমে এখনও 13টা ধরা হয়, কিন্তু আসলে আছে কয়টা টোটাল? 12টা। এই 13টা প্রোটিন ফ্যাক্টর একসাথে ক্রিয়া করে আমাদের রক্তপাত বন্ধ করে। এখন হচ্ছে যারা এই 13টা মনে রাখতে না পারো, কোনো সমস্যা নেই, এগুলো পরীক্ষা খুবই কম আসে, কিন্তু মনে রাখা প্রথম যে চারটা, সেই চারটা মনে রাখা লাগবেই। তো এই চারটা মনে রাখার সূত্রটা হচ্ছে, তো ফুল পরে টুপ করে, ঠিক আছে? এই ফুলের এর দ্বারা বোঝাচ্ছে হচ্ছে আমি ফাইব্রিনোজেন, পরে দ্বারা বোঝাচ্ছে হচ্ছে আমি প্রথ্রম্বিন, টুপ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন, আর পরে ক দ্বারা বোঝাচ্ছে হচ্ছে আমার ক্যালসিয়াম। ঠিক আছে? তো এই ফুল পরে টুপ করে এই চারটা তোমার প্রোটিন ফ্যাক্টর নাম জানলেই আশা করি পরীক্ষা কমন পড়বে। বাকিগুলো না জানলেও হবে, বাট জানার যদি জানতে পারো তাহলে সবচেয়ে ভালো। কারণ তোমার এগুলো হচ্ছে এইচএসসিতে না আসলেও অ্যাডমিশন পরীক্ষা এগুলো অনেক অনেক আসে, যে 8 নম্বর প্রোটিন ফ্যাক্টরটার নাম কি, 9 নম্বর প্রোটিন ফ্যাক্টরটার নাম কি। তো যারা পারো 13টা প্রোটিন ফ্যাক্টরেই নামটা মুখস্থ করে রাখবা। আর হচ্ছে যদি না অজ্ঞানতেই না পারো, প্রথম চারটা অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। ফুল দ্বারা হচ্ছে ফাইব্রিনোজেন, পরে দ্বারা হচ্ছে প্রোথ্রম্বিন, টু দ্বারা হচ্ছে টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন, এবং করে দ্বারা হচ্ছে ক্যালসিয়াম। এই চারটা মনে রাখলে আপাতত হয়ে যাবে। ঠিক আছে? তো এখন ক্লাসের মাঝখানে একটা প্রশ্ন করছিলাম, প্রশ্নটা করছিলাম হচ্ছে যে আমাদের আরবিসি বা লোহিত রক্তকণিকায় মাইটোকন্ড্রিয়া থাকে না। তো মাইটোকন্ড্রিয়া না থাকলেও কীভাবে সে শক্তি পায়? মাইটোকন্ড্রিয়া তো হচ্ছে শক্তির আধার, সে শক্তিটা পায় কীভাবে? ঠিক আছে, এই উত্তরটা কি কেউ পারছো? আচ্ছা, উত্তরটা আমি দিয়ে দিই। উত্তরটা হবে কি, দেখো, লোহিত রক্তকণিকা কি করে? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় আমার এটিপি তৈরি করবে, আর এটিপি হচ্ছে আমার বায়োলজিক্যাল কয়েল। তো এই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা কোথায় হয়? গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা হয় হচ্ছে আমার সাইটো প্লাজমে। তো সাইটোপ্লাজমে এই যে এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা এটিপি যে তৈরি করে, এই এটিপি দিয়েই আসলে লোহিত রক্তকণিকাগুলো শক্তি পায়। শক্তি না পেলে তো সে বাঁচবে না। প্রত্যেকটা কোষ, প্রত্যেকটা কণিকারই কিন্তু আলাদা আলাদা শক্তি দরকার। কিন্তু এখানে যেহেতু মাইটোকন্ড্রিয়া থাকে না, সে একটা বিকল্প পথ বেছে নেয়। সেটা হচ্ছে কি, গ্লাইকোলাইসিস প্রক্রিয়া যে এটিপিটা তৈরি হবে, সেই এটিপিটাকে সে শক্তি হিসেবে কাজে লাগে। সেই সামান্য শক্তি দিয়ে সে লোহিত রক্তকণিকা চলতে পারে। এছাড়া কি হয়, সেখানে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, সেই ল্যাকটিক অ্যাসিড দ্বারাও সে বাকি শক্তিটা পেয়ে থাকে। তো শক্তিটা সে কীভাবে পায় লোহিত রক্তকণিকা? একটা হচ্ছে সে হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, আর একটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড সৃষ্টির মাধ্যমে। এই দুইটা প্রক্রিয়া সে হচ্ছে কী পায়, লোহিত রক্তকণিকা শক্তি পেয়ে থাকে। ঠিক আছে? তো আপাতত ক্লাসটা এখানেই শেষ করছি। হ্যাঁ, রক্তের একবারে বেসিক ক্লাস ছিল এটা। এরপরে ক্লাসে যদি ইনশাল্লাহ আমি যদি ক্লাসটা নেই, তাহলে কী হবে, সেই ক্লাসটা হবে হচ্ছে হার্টের উপর। ঠিক আছে? আমার হৃৎপিণ্ডে কীভাবে কোথায় রক্তটা যায়, হৃৎপিণ্ডের রক্ত পরিবহন ব্যবস্থা, সিস্টেমিক সম্বল, প্রাঙ্গনের সমল, ইনশাল্লাহ এগুলোর উপর ক্লাসটা নেব। আর আজকে একটু নেটের অবস্থা একটু খারাপ ছিল, বারবার বাফারিং করছে। এই জন্য তোমরা অনেক কষ্ট করছো। ক্লাসে কষ্ট করে থাকার জন্য ধন্যবাদ। আর ক্লাসটা যারা মিস করবা, সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাসটা আপ দেওয়া হবে, সেখানে হচ্ছে তোমরা একবারে ফুল ক্লিয়ারলিভাবে ক্লাসটা করে নিতে পারবা। ঠিক আছে? যাদের সমস্যা আছে ক্লাসটা আবার একটু দেখে নেবা। ক্লাসটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আয়েশা সিদ্দিক বলছে, ভাই এগুলা ফ্যাক্টর কি মুখস্থ করতে হবে? হ্যাঁ, প্রথম চারটা ফ্যাক্টর অবশ্যই মুখস্থ করতে হবে, পরে ফ্যাক্টরগুলো মুখস্থ করে রাখা ভালো। কেন ভালো? কারণ অ্যাডমিশনে এই ফ্যাক্টরগুলো আসে। এইচএসসিতে হয়তো নাও আসতে পারে, বাট অ্যাডমিশন পরীক্ষায়, মেডিকেল বা ঢাকা ভার্সিটির অ্যাডমিশন পরীক্ষায় এই ফ্যাক্টরগুলো এসে যায়। এজন্য আমি কি করলাম, এজন্য হচ্ছে আমি এই 13টা ফ্যাক্টর মনে রাখার জন্য সহজ একটা সূত্র দিয়ে দিছি।